প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের প্রেষণা নিয়ে আরেকটি অংশ পড়াবো, যেটা হচ্ছে প্রেষণার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলা কি এই সম্পর্কে আজকে একটু আলোচনা করব। শুরুতেই আরেকটু বলে নেই, গত ক্লাসে বলেছিলাম প্রেষণাটা কি। প্রেষণা হচ্ছে একটি গতীয় অবস্থা। গতীয় কেন? কারণ এই প্রেষণাটা মানুষ কিংবা প্রাণীর মধ্যে চক্রাকারে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত চলতেই থাকবে। তার মানে এই প্রেষণা কিন্তু অবিরামভাবে চলতেই থাকবে। একটার পর একটা প্রেষণা চক্রের এক একটা পর্যায়ে আবির্ভাব ঘটবে। এই প্রেষণাটার সংজ্ঞাটা কি? উদ্দেশ্য দ্বারা প্রণোদিত হয়ে মানুষ বা প্রাণীর মধ্যে যে সক্রিয় বা গতীয় অবস্থার সৃষ্টি হবে তাই হচ্ছে প্রেষণা। আবার বলছি, উদ্দেশ্য দ্বারা প্রণোদিত হয়ে মানুষ কিংবা প্রাণীর মধ্যে যে সক্রিয় বা গতীয় অবস্থার সৃষ্টি হবে সেটাই হচ্ছে প্রেষণা। এই প্রেষণার কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো কি আজকে আমরা আলোচনায় সেটাই জানতে পারবো। প্রথমে যদি আসি, প্রেষিত আচরণ নির্বাচনমূলক। গত ক্লাসে আমি বলেছি যে প্রেষিত আচরণ আসলে প্রেষণা কোনগুলো? ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, জাগরণ, এগুলো হচ্ছে জৈবিক প্রেষণা। তেমন সামাজিক প্রেষণাও আছে। খ্যাতি লাভের চাহিদা, কৃতিত্ব লাভের চাহিদা, কৃতি প্রেষণা, যুথচারিতা, এগুলো হচ্ছে সামাজিক প্রেষণা। যে জৈবিক প্রেষণা, সামাজিক প্রেষণার কথা বলেছি, এই সকল প্রেষণাই কিন্তু মূলত নির্বাচনমূলক। তার মানে কি? প্রেষিত আচরণ নির্বাচনমূলক। এখন কিভাবে নির্বাচনমূলক এটার একটু ব্যাখ্যা দেই। আমরা সাধারণত কি করি? ক্ষুধায় যখন ক্ষুধার্ত হয়ে যায়, মানুষ কিংবা প্রাণী যখন ক্ষুধার্ত হই, তখন কি আমাদের এক গ্লাস পানি দিয়ে আমাদের ক্ষুধা নিবারণ হবে? একটু চেষ্টা করে দেখবা। যখন ক্ষুধার্ত হবা, চিন্তা করবা যে ম্যাডাম বলছেন, তাহলে একটু দেখি তো আসলে নিবারণ হয় কিনা ক্ষুধার জ্বালা। এক গ্লাস পানি খায় দেখবা কেমন লাগবে, ভেতরে কেমন কেমন লাগে। ক্ষুধার জ্বালা একমাত্র খাদ্য দিয়েই সেই জ্বালার পরিতৃপ্তি হবে। তার মানে ক্ষুধার জন্য খাদ্যের প্রয়োজন, ওখানে কিন্তু পানির প্রয়োজন না। যখন তৃষ্ণার্ত হব তখন আবার আমাদের কিসের প্রয়োজন পড়বে? তখন খাদ্যের প্রয়োজন না, তখন আমাদের পানির প্রয়োজন হবে। তাইলে আমরা যখন ক্ষুধার্ত হব তখন আমরা কি করব? আমরা কিন্তু খাবার খাবো, আমরা কিন্তু পানি পান করতে যাব না। এরকম মনোবিজ্ঞানের অসংখ্য গবেষণা আছে। গবেষণায় দেখা গেছে যে ইঁদুর নিয়ে গবেষণা করা হয়েছে। ইঁদুর যখন ক্ষুধার্ত ছিল, ইঁদুরকে পানি দেওয়া হয়েছে, ইঁদুর কিন্তু পানি গ্রহণ করেনি। এরপরে যখন ইঁদুরকে সামনে খাদ্য দেওয়া হলো, ইঁদুর তখন খাদ্য খেলো। তার মানে ইঁদুর একটা প্রাণী, সে হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী। ইঁদুরও কিন্তু বুঝতে পারলো যে ক্ষুধায় কি তাকে গ্রহণ করতে হবে, পানি খেলে তার ক্ষুধা মিটবে না। এজন্যই বলা হয়েছে আমাদের প্রেষণা হচ্ছে নির্বাচনমূলক। প্রেষিত আচরণ ভারসাম্য সংস্থাপক, ভারসাম্য রক্ষার সাথে জড়িত। আমাদের শরীরের যে ভারসাম্যর সাথে জড়িত। প্রেষিত আচরণ ভারসাম্য সংস্থাপক। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আমাদের নিজেদের বডি দিয়ে আমরা বুঝতে পারবো। আমরা যখন পড়বো, পড়াগুলো আমাদের কিভাবে মনে থাকবে? যখন তুমি তোমার নিজের জীবন থেকে যখন এর উদাহরণটা একটু ঘাটার চেষ্টা করবে, যে আসলে ম্যাডাম যা বলছেন তা হয় কিনা একটু দেখি, তখন সেটা আরো বেশি মাথায় কাজ করবে। আর নিজেকে দিয়ে আমরা চিন্তা করব, তাইলেই কিন্তু এগুলা মনে থাকবে বেশি। ভারসাম্যর সাথে জড়িত কেন বলছি? আমরা যখন ক্ষুধার্ত হয়ে পড়ি, তোমরা দেখবা খুবই ক্ষুধা লাগছে, তোমরা যদি খাবার না খাও তাহলে কিন্তু অটোমেটিক ওয়েতে তোমাদের হাঁটতে চলতে একটু কষ্ট হবে না? অবশ্যই হবে। তোমার প্রচুর পিপাসার্থ তুমি হলে, তোমার আশেপাশে পানি নাই, তখন কিন্তু অটোমেটিক আমাদের শরীরের ভারসাম্য কিন্তু বিঘ্নিত হবে। আমাদের হাঁটতে চলতে কষ্ট হবে, আমরা ঘামতে থাকবো, আমাদের শরীরের টেম্পারেচার বেড়ে যাবে, এমনও অনেক সময় টেম্পারেচার লো হয়ে যেতে পারে। তার মানে এর থেকে আমরা বুঝতে পারছি কি আমাদের প্রেষিত আচরণ শরীরের ভারসাম্যর সাথে জড়িত, তার মানে ভারসাম্য রক্ষা করে। আচ্ছা, প্রেষিত আচরণ অভ্যন্তরীণভাবে সৃষ্টি হয়। প্রেষিত আচরণ অভ্যন্তরীণভাবে সৃষ্টি হয়।
প্রেষিত আচরণ বাহ্যিকভাবে সৃষ্টি হয় না। এটা আমরা অনেক অনেক গবেষণা থেকে পেয়েছি। আমরা সাধারণত ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, জাগরণ, আমরা জাগি, আমরা নিদ্রায় যাই, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের শরীরের অভ্যন্তর থেকেই বিভিন্ন বডির সাহায্যে এই বিষয়গুলো হয়। যেমন আমরা যে ক্ষুধার্ত হই, আমি ক্ষুধা আলাদাভাবে একটু বলবো, ক্ষুধার সময় তখন আমি আরও ডিটেলস বলবো যে আমরা মানুষ যখন বা মানুষ কিংবা প্রাণী যখন ক্ষুধার্ত হয় তখন আসলে কি হয়। আমাদের মনোবিজ্ঞানীরা ফার্স্টে বলছেন কি যে ক্ষুধার্ত সাধারণত পাকস্থলী সংকোচন প্রসারণে মানুষ ক্ষুধার তাড়না অনুভব করে, এটা নিয়ে গবেষণা হয়েছে। এরপর বলা হয়েছে রক্তরস ক্ষুধার সাথে সম্পর্কিত, সেটা নিয়ে গবেষণা হয়েছে। এরপর বলা হয়েছে মস্তিষ্কের হাইপোথ্যালামাস ক্ষুধার সাথে সম্পর্কিত, সেটা নিয়েও গবেষণা হয়েছে। এবং প্রত্যেকটা গবেষণায় কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে প্রত্যেকটা যেই কথাগুলো আমি এগুলো বললাম, পাকস্থলীর কথা বললাম, রক্তরসের কথা বললাম এবং হাইপোথ্যালামাস, মস্তিষ্কের হাইপোথ্যালামাস, এই তিনোটা অংশই কিন্তু আমাদের ক্ষুধার সাথে জড়িত। তার মানে এই তিনোটা জিনিসই কিন্তু আমাদের বডির ভেতরে অবস্থান করছে, ঠিক আছে। পাকস্থলীও আমাদের দেহের ভেতরে, আমাদের রক্তরস প্রবাহিত হচ্ছে শরীরের ভেতরে, আমাদের যে মস্তিষ্কের হাইপোথ্যালামাস, সেটা বাইরে থেকে কিন্তু দেখতে পাচ্ছি না, সেটাও কিন্তু আমাদের অভ্যন্তরেই আছে। অতএব এখান থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাচ্ছি যে আমাদের যে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা যাই হচ্ছে কিংবা প্রেষিত আচরণ আসলে অভ্যন্তরীণভাবেই সৃষ্টি হচ্ছে। প্রেষিত আচরণ উদ্দেশ্যমূলক, আসলে কিন্তু প্রেষিত আচরণ উদ্দেশ্যমূলক। তোমাদের যখন ক্ষুধা লাগে তোমরা ক্যান্টিনে যাও, গত ক্লাসে বলছিলাম যে আমরা ক্লাস নিতে থাকি, এরপর মাঝে একটা বিরতি দেই। কিসের জন্য বিরতি দেই একটু খাদ্য গ্রহণের জন্য। খাদ্য গ্রহণ করলে আবার এনার্জি ফিরে আসবে, আবার তোমরা পরবর্তী ক্লাসে মনোনিবেশ করবে। এই যে যখন আমরা তোমাদেরকে টিফিন পিরিয়ড দেই তখন কিন্তু কেউ কিন্তু পড়া নিয়ে বসে থাকো না। তোমরা কিন্তু ওইটা চিন্তা করো না যে আমি তাহলে বইটা একটু পড়ি, এই ফাঁকে আর একটু পড়ে ফেলি। এটা কিন্তু যে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল সেও কিন্তু এটা চিন্তা করে না। সে চিন্তা করে কি আমি আগে একটু খাদ্য গ্রহণ করে আসি, কারণ আমার এনার্জির দরকার, আমার এখন ক্ষুধা পেয়েছে, আমার এখন খাদ্যের প্রয়োজন, এখন আমি ক্যান্টিনে যাব, তার মানে আমার অবশ্যই প্রেষিত আচরণ উদ্দেশ্যমূলক। আরও একটা কথা বলি, মনে করি আমাদের অনেক সময় টাকার প্রয়োজন হয় না, যে বাসায় টাকা নাই, তাহলে এখন কি করব? তখন আমরা কিন্তু আগে কিন্তু অন্য জায়গায় না গিয়ে আমরা আগে কিন্তু টাকার উদ্দেশ্যে ব্যাংকে যাব, ব্যাংক থেকে টাকা উত্তোলন করব, কারণ ওই টাকাটা পেলে এরপর আমি সংসারের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলা কমপ্লিট করতে পারবো। তার মানে এর থেকে আমরা বুঝতে পারছি কি আমাদের প্রেষিত আচরণ আসলে উদ্দেশ্যমূলক। আচ্ছা, প্রেষিত আচরণ তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী। প্রেষিত আচরণ আসলে তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী। আমাদের যখন ক্ষুধা লাগে, যতক্ষণ আমরা খাদ্যের অন্বেষণে ছুটি এবং খাদ্য না পাই ততক্ষণ কিন্তু আমরা ওই খাদ্যের আশায় ছুটতে থাকি, তার মানে কাজের সন্ধান করতেই থাকি। তার মানে এটা কিন্তু তুলনামূলক দীর্ঘস্থায়ী। আমরা নর্মাল একটা কথা বলি যে অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো চাকরি চলে গেল, এই যে করোনাকালীন সময়ে অনেকের চাকরি চলে গেছে, ঠিক আছে, এই চাকরির আশায় কি করলো, দেখা গেল সে কিন্তু বিভিন্নভাবে হন্য হয়ে চাকরি খুঁজতে থাকে। কিসের জন্য? তাকে তার সংসার চালাতে হবে, তাই তো, সংসার চালাতে। সে কিন্তু বসে থাকে নাই, সে কিন্তু বারবার চাকরির অন্বেষণে ছুটেছে। ওইটাও কিন্তু তার একটা সামাজিক প্রেষণা, কারণ তার অবস্থানটা ঠিক করার জন্য, সুদৃঢ় করার জন্য, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে কিন্তু তার চাকরিটা অবশ্যই ভালো একটা চাকরি পাওয়ার অন্বেষায় ছুটতেই থাকবে এবং চেষ্টা করতেই থাকবে। সে কিন্তু চেষ্টা থেমে থাকবে না। আমাদের যখন ক্ষুধা লাগে আমরা মনে করলাম বাসায় চাল নাই, এখন আমি ভাত রান্না করব কি করে? তখন আমি কিন্তু বসে থাকবো না যে এই আমার বাজারে যেতে এখন কষ্ট লাগবে, আমার এখন চাল কিনে আইনা রান্না করব তারপর খাবো, এর থেকে নাইলে আমার খাওয়ারই দরকার নাই। আমরা কিন্তু এটা ভাবতে পারি। অন্যান্য কাজ কিন্তু তাই করি, কি করি যে ওই কাজটা করব, আচ্ছা ওই কাজটা করার জন্য আমাকে কষ্ট করতে হবে, তাহলে কষ্ট করার দরকার কি, কালকে করলেও চলবে, আচ্ছা রাইখে দিলাম। এরকম কিন্তু আমরা আসলে করি। কিন্তু যখন আমরা ক্ষুধা লাগে, ভাতের চাল নাই, তাহলে এটা কিন্তু যত ধনী ব্যক্তি হবে কিংবা যত দরিদ্র, সে কিন্তু চেষ্টা করবে
ভাতের চাল অবশ্যই জোগাড় করে আনতে, এবং যতক্ষণ না জোগাড় করে আনে ততক্ষণ কিন্তু সে ওই চালের অন্বেষণেই ছুটতে থাকবে। তার মানে প্রেষিত আচরণ তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী। তাহলে ছাত্রছাত্রীরা, আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি আমাদের আসলে প্রেষিত আচরণের বৈশিষ্ট্যগুলো কি কি। আবার একটু বলি, প্রথমেই কি বলেছিলাম, প্রেষিত আচরণ কি নির্বাচনমূলক। প্রেষিত আচরণ নির্বাচনমূলক, তার মানে নির্বাচন, আমার যেটা প্রেষণার দরকার সেদিকেই আমি অগ্রসর হবো, সেটাই আমি খাবো। ক্ষুধা লাগলে খাবো, তৃষ্ণা লাগলে পানি পান করবো, নির্বাচনমূলক। প্রেষিত আচরণ ভারসাম্য সংস্থাপক, তার মানে আমাদের ভারসাম্য, শরীরের ভারসাম্যর সাথে জড়িত। আমরা এই যে নর্মাল কাজ করতে পারছি, আমরা অসুস্থ হচ্ছি না এই প্রেষিত আচরণের কারণে। কারণ প্রেষিত আচরণ, আমরা ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা এগুলা ঠিক মতো কাজগুলা সম্পাদন হলেই আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো। এজন্য এটাকে বলা হয়েছে ভারসাম্য সংস্থাপক। প্রেষিত আচরণ আভ্যন্তরীণভাবে সৃষ্টি হয়। বিভিন্ন গবেষণার কথা একটু বলেছি, পরবর্তীতে আমরা আরো জানবো যে আমাদের এই যে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, এই প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা এভিডেন্স আছে। তার মানে এগুলা কিন্তু প্রত্যেকটা কিন্তু পরীক্ষাগারে প্রমাণিত সত্য, যে কোনটা ক্ষুধার কারণে আমাদের বডির কোন অংশগুলা জড়িত, এবং সেগুলা কিন্তু পরীক্ষিত। বলা হয়েছে মস্তিষ্কের হাইপোথ্যালামাস জড়িত, সেটাও পরীক্ষিত। বলা হয়েছে পাকস্থলী জড়িত, সেটাও পরীক্ষিত। তার মানে আমরা অবশ্যই বলতে পারছি যে প্রেষিত আচরণ আভ্যন্তরীণভাবে সৃষ্টি হয়। এরপর 4 নম্বর হচ্ছে প্রেষিত আচরণ উদ্দেশ্যমূলক। তার মানে আমার যে প্রেষণা, আমার যেটা দরকার সেই উদ্দেশ্যেই আমি গমন করব, অন্য কোথাও যাব না। খাদ্যর দরকার পড়লে আমি খাবারটাই গ্রহণ করব, খাবারের দিকে যাব, ক্যান্টিনের দিকে যাব। আমি কিন্তু তখন কিন্তু একটা সিনেমা দেখার জন্য যাব না, বা আমি কিন্তু তখন কিন্তু পড়ার জন্য বসে থাকবো না, আমি অবশ্যই খাদ্য গ্রহণের উদ্দেশ্যেই যাব। তারপর প্রেষিত আচরণ তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী। তার মানে প্রেষিত আচরণ আসলে দীর্ঘস্থায়ী যতক্ষণ আমাদের প্রেষণা চরিতার্থ না হচ্ছে, তার মানে প্রেষণা কমপ্লিট না হচ্ছে, আমরা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এই বিষয়গুলো যখন আমরা ক্ষুধা নিবারণ করছি, তৃষ্ণা নিবারণ করছি, তখনই কিন্তু আমরা সেটা থেকে বিরত থাকবো। আর যতক্ষণ ক্ষুধা লেগেই আছে ততক্ষণ কিন্তু আমরা ক্ষুধার জন্য খাদ্যের অন্বেষণে ছুটতেই থাকবো। তার মানে এই জন্যই বলা হয় প্রেষিত আচরণ দীর্ঘস্থায়ী। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।